এরপর প্রেস কর্নারে আরো বেশ কিছু বড় খবরে নজর। শুভজিতের সঙ্গে আমি লিমা রয়েছি। শুভজিৎ, উত্তর দিনাজপুরে নজর রাখতেই হচ্ছে, তার কারণ সেখানে গুলিকাণ্ডের নতুন মোড়। এই মুহূর্তে বড় খবর, অভিযুক্ত সাজ্জাককে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল, আর এই আব্দুলের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। দাবি করা হচ্ছে সরকারি আইনজীবীর তরফে 2019-এ আগ্নেয়াস্ত্র সহ আব্দুলকে গ্রেফতার করে পুলিশ। 4 বছর জেল খাটার পর আব্দুলকে পুশব্যাকের নির্দেশ দেয় ইসলামপুর আদালত। তারপর কি হলো, আমি কথা বলবো সরাসরি রূপক, আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। রূপক, দেখো, এই পুশব্যাকের নির্দেশের পরেও কিন্তু এই আবুল ওরফে আবালকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আর এই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি আইনজীবী যেমনটা অভিযোগ তুলছেন, যেমনটা দাবি করছেন যে এই ঘটনার দিন অর্থাৎ গুলি চালানোর ঘটনার দিন কিন্তু এই আবুলকে কিন্তু দেখা গিয়েছিল ইসলামপুর আদালত চত্বরে, এবং জেলে বসে কিন্তু এই আবুল এবং সাজ্জাক দুজনের বন্ধুত্ব হয়। আর তা থেকেই কিন্তু এই সাজ্জাককে সহযোগিতা করে এই আবুল, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। এবং সবটা মিলিয়ে যে চাঞ্চল্যকর তথ্য যে তাকে পুশব্যাকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু তারপরেও সেই বাংলাদেশি নাগরিক কি করে সে ভারতে থেকে গেল, এপার বাংলায় থেকে গেল, আগ্নেয়াস্ত্র সহ যাকে গ্রেপ্তার করেছিল গোয়ালপুকুর থানার পুলিশ, এবং তাকে কেন বাংলাদেশে ফেরত পাঠানো হলো না, এ সমস্ত নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আর সবটা মিলিয়ে যে অভিযোগ উঠে আসছিল এই সদ্য ঘটে যাওয়া বাংলাদেশের কাণ্ডের পরে, যে বাংলাদেশ থেকে ওপার থেকে দুষ্কৃতীরা এখানে এসে এপার বাংলায় বা ভারতে দুষ্কৃতি তাণ্ডব চালাতে পারে, আর সেই ঘটনার কিন্তু সিলমোহর দিলেন সেই অভিযোগের। মানে এটা কি করে সম্ভব, অবশ্যই এটা নিয়ে আমরা আলোচনা করব। রূপক, তুমি প্লিজ সঙ্গে থাকো। কিন্তু আইনজীবীর তরফে কি বলা হয়েছে আমরা দর্শকদের শোনাবো। এই আসামিটা হচ্ছে একটা কেসে অ্যারেস্ট হয়েছিল 2019-এ। ওর নাম হচ্ছে আবুল হোসেন এলাইস আবাল। 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপুকুর থানা এখানে পাঠাইছিল। ওকে 3 বছর কনভিকশন দিয়ে 50,000 টাকা ফাইন, 2 ইয়ার্স আরও পানিশমেন্ট দিয়ে ওদেরকে পুশব্যাক করে দেওয়া হয়। সে সময় এ অ্যাকিউজ সাজ্জাক আলম, যে মেন অ্যাকিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে, ওকে বুঝে যাচ্ছে কি ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। গোয়ালপুকুর অ্যাড্রেসটা ভুল, একদম বাংলাদেশি। তাকে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যারেস্টে নিয়ে এসেছিল, তার কনভিকশনের আমার কাছে অর্ডারটাও আছে। আসলে একটার পর একটা ঘটনা যে ঘটে চলেছে, এবং এক্ষেত্রে কিছু প্রশ্ন সামনে আসছে, যেমন পুলিশ প্রশাসনের নাকের ডগায়, মানে জেলে বসেই এই জঙ্গি জাল বিছাচ্ছে অপরাধীরা। কি করে এটা সম্ভব? পুলিশকে গুলি, আসামি ছিনতাইয়ের ছক জেলে বসে। আপনাদের নিশ্চয়ই মনে আছে জেলবন্দি জঙ্গি তারিকুল, সে জেলে বসেই জঙ্গি মডিউল তৈরি করেছিল। এই সাজ্জাক, সেও নাকি জেলে বসে পালানোর ছক কষে বাংলাদেশি আব্দুলের সঙ্গে। জেল থেকে যোগাযোগ করে সে, মানে জেলে বসেই ব্লু প্রিন্টটা তৈরি হচ্ছে। কি করে, মানে কারাগারের অন্ধকার কি এই ব্লু প্রিন্ট তৈরি বা এই অপরাধীদের অপরাধকে জারি রাখার কোনো পরিবেশ দিচ্ছে? আমি এই প্রশ্নটা আমার সহকর্মী সিজারের কাছে নিয়ে যাবো। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সিজার, এটা একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছে যে জঙ্গিরা বা অপরাধীরা তারা জেলে বসে পরবর্তী অপরাধের ছক কষছে। কি করে সম্ভব হচ্ছে এটা? দেখো, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এই আবুল বা আবাল, তার ভূমিকাটা সামনে আসার পর দুটো বিষয় আসছে। এক হচ্ছে পুশব্যাক হয়ে যাওয়ার পরও একজন বাংলাদেশি নাগরিক যাকে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়েছিল বা যে সাজাপ্রাপ্ত হয়েছিল, সে ফের কিভাবে ভারতে ঢুকলো এবং ভারতে সে গোয়ালপুকুরে আবার ফিরে এলো, সেখানে পুলিশের নজরদারির অভাব। অন্যদিকে এখানে সেটা আরো গুরুত্বপূর্ণ যে কাস্টাডিতে থাকাকালীন দেখা যাচ্ছে অপরাধীরা তাদের নেটওয়ার্কটাকে তৈরি করছে, নেটওয়ার্কটাকে সাজাচ্ছে, এবং বাইরে থাকাকালীন তারা যতটা নিরাপদে করে, সরকারের সেফ কাস্টাডিতে ততটাই নিরাপদে তারা তাদের অপরাধের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার সব থেকে বড় প্রমাণ সাম্প্রতিক অতীতে তারিকুল ইসলাম, যে জেল থেকে জঙ্গি মডেল তৈরি করেছিল। আরেকজন সহকয়েদি, সহবন্দী, যে তাকে মগজ ধোলাই করে সে জঙ্গি দলে নাম লেখা এবং তাকে ব্যবহার করে নেটওয়ার্ক আরো তৈরি করে, আব্বাস তার নাম। ঠিক একইভাবে দেখা যাচ্ছে সাজ্জাক আলমের সঙ্গে আবুলের পরিচয় হয় জেলে। সাজ্জাকের আগেই আবুল জেল জামিন পেয়ে যায়, কিন্তু তাদের মধ্যে যোগাযোগ থেকে যায়। জেলে থেকেই সাজ্জাক কিন্তু আবুলের সঙ্গে যোগাযোগ রাখে, অর্থাৎ বাইরের সঙ্গে যোগাযোগটা যে জেলে বসে খুব সহজে করা যায় এবং অপরাধের ছক তৈরি করা যায়, সেটা কিন্তু এই সাজ্জাকের ঘটনায় স্পষ্ট। এবং সেই পরিকল্পনা অনুসারেই কোর্ট লকআপে তার কাছে অস্ত্র পৌঁছে দিল এই আবুল, এবং তারপর সে গুলি চালিয়ে ফেরার হয়ে গেল। অর্থাৎ জেলে বসে যে অপরাধের ছক তৈরি করা যায়, বারে বারে সেটা প্রমাণিত হচ্ছে। এর আগেও প্রেসিডেন্সি কারেকশন
ন্যাশনাল হোম বা বারুইপুর জেল থেকে শুরু করে দমদমের মতো যেগুলো অনেক বেশি সুরক্ষিত কেন্দ্রীয় সংশোধনাগার বলা হয়, সেখানেও থেকেও দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্যাংস্টার সেখান থেকে বসে তারা হুমকি ফোন করছেন, তারা তোলাবাজি চালাচ্ছেন, সেখানে বসে অপরাধের পরিকল্পনা হচ্ছে। এগুলো কিন্তু অতীতে আমরা বিভিন্ন সময় দেখেছি। তাহলে জেলে কোথাও যে নজরদারির অভাব এবং জেলে যে কার্যত অপরাধের আতুরঘর হয়ে উঠছে সেটা স্পষ্ট, একেবারে খুব স্পষ্ট। এবং এক্ষেত্রে অবাক লাগছে যে কি করে সম্ভব হচ্ছে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, একবার কথা বলি। সত্যজিৎ বাবু, আমরা এই মুহূর্তে একটা অবাক করা প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছি যে অপরাধীরা একটার পর এক ঘটনা, অপরাধীরা জেলে বসে পরবর্তী অপারেশনের জাল বিস্তার করছে। কি করে তারা এই পরিবেশটা জেলে পাচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, এটা খুব যেই ঘটনাটা দেখাচ্ছেন এবং শুনছি আপনাদের মুখ থেকে, এবং নিশ্চয়ই এর এভিডেন্স গুলো আছে এবং সূত্র আছে। প্রথম কথা হচ্ছে এটা বেসিক্যালি স্বাভাবিক নয়, অস্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে এর আগেও কিন্তু আমরা দেখেছি নানা জেলে বসে বড় বড় কর্মকাণ্ডের যারা নায়ক, যারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালস, টেররিস্ট, তারা কিন্তু জেলে বসেই তাদের সবকিছু করেছে। ব্যারাকপুরের কাণ্ডে দেখুন, ব্যারাকপুরের কাণ্ডে যে গুলি চালানো হলো তারা জেলে বসেই কিন্তু ব্যবস্থা করেছিল। সে আবার কলকাতা, পশ্চিমবঙ্গের ছিল না, বাইরের বিহারের জেলে বসে করেছিল, এখানকার জেলেও বসে করছে। অর্থাৎ যে পরিদর্শন, যেটা অর্থাৎ জেলের যে ইন্সপেকশন এবং জেলের যে পরিদর্শন এবং জেলের যে সুপারভিশন, এই সুপারভিশনটা সাংঘাতিক পরিমাণে করতে হবে। আমি যখন ডেপুটি কমিশনার ছিলাম তখন আমাকে নানা কাজে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ওখানে গেছিলাম জেলে, আমাদের যে পরিদর্শনে যেতে হয় নানা কারণে। কিন্তু আমি দেখেছি রিল্যাক্টেন্ট মুডে কিন্তু থাকা যাবে না। রিল্যাক্টেন্ট মুডে থাকতে গেলেই অটোমেটিক্যালি প্রত্যেকটা ক্রিমিনালকে কিন্তু আর কতগুলো ঘটনা ঘটলে তাদের এই রিল্যাক্টেন্ট মোড থেকে তারা বেরিয়ে এসে উইলিং মোডে আসতে পারবে? এটা তো এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। আর কতগুলো ঘটনা তারা দেখবেন? না, এই যে বারবার এই যে আপনাদের চ্যানেল এবং মিডিয়া এবং নানা ভাবে এই যে দেখাচ্ছেন, এবং আমাদের উপরওয়ালারা নিশ্চয়ই এগুলো দেখছেন এবং রেকর্ডের মধ্যে রাখছেন, এবং আলটিমেটলি যখন আমাদের ক্রাইম কনফারেন্স হয় এবং নানা রকম ভাবে কনফারেন্সে তাদেরকে বলানো হয়, সেই বলানোর সময় তারা শুনবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে করতে হবে। মাইন্ড ইট, জেলটা কিন্তু আমরা পুলিশ ডিপার্টমেন্ট দেখে না, ওর জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। ওটা প্রিজন, মানে আইজি প্রিজন ইনচার্জ, জেলের যারা ওয়ার্ডার তাদের সম্পূর্ণ আলাদা পোস্টিং এবং আলাদা সবকিছু। কিন্তু আরো বেশি ওয়াকিবহল, আরো বেশি সোর্স খবর রাখতে হবে, এবং যে কোনো ভাবে যখন ওদের খাবার দিচ্ছে কিংবা বাইরে থেকে ওরা বিট করছে ওয়াইফ কিংবা ভাইসের সাথে, প্রত্যেকটা জায়গা সার্চ অ্যান্ড সিজারের মধ্যে, তার মাধ্যমে যেন মোবাইল ফোন না আসে এবং কারাপশনের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হবে। তারা যেন জেলে বসে কোনো ফোন কিংবা কোনো কিছু ধরতে না পারে, ইউজ না করতে পারে। যদি ধরে তার জন্য ফার্দার কেস, ক্রিমিনাল কেস করতে হবে এবং নন ভেলেবল অফেন্সে কেস লিখে তাদেরও সাজা ডিক্লেয়ার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এটুকুই আমার ছোট করে বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। অর্থাৎ আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি আমাদের এই মুহূর্তে যেই প্রশ্নের মুখোমুখি এসে আমরা দাঁড়িয়েছি যে জেলে বসেই অপরাধীরা জাল বিস্তার করছে, তাদের পরবর্তী পদক্ষেপ কি করবে, ফলে সেইটা আটকানো খুব একটা রকেট সায়েন্স নয়। অভিজ্ঞ পুলিশ কর্তারা বলছেন যদি প্রপার মনিটরিং, যথাযথ পর্যবেক্ষণে রাখা যায়, তাহলে জেলে বসে জঙ্গি হোক বা অপরাধী, সে তার কার্যকলাপ বিছাতে পারে না, তার ইনফরমেশন আদান প্রদান করতে পারে না, খুব সহজেই সেটা আটকানো যায়, যার জন্য নজরদারি দরকার। এই মুহূর্তে রিল্যাক্টেন্ট মোডে রয়েছেন তারা, এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন পুলিশ কর্তা। অর্থাৎ অনিচ্ছার একটা মোড, সেই রিল্যাক্টেন্ট মোড থেকে কবে তারা এই প্রপার অবজারভেশন, পর্যাপ্ত পর্যবেক্ষণে যাবেন, আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। এ বিষয়ে অর্জুন সিং কি বলেছেন একবার শোনাই আপনাদের। পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না, বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে, পুলিশকে মেরে চলে যাচ্ছে, এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটাও ভাবাই। পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে, কি করবে? আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যেতে, তুমি এক মারোগে তো हम চার মারেঙ্গে। ওই বাংলাদেশের ক্রিমিনালরা ভরে গেছে, জেহাদিরা ভরে গেছে। বারবার আমরা বলছি পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। পুলিশ যে অবস্থায় আছে, পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে, চটিচাটা পুলিশ হয়ে গেছে। তারা নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে। এখন তো পুলিশটাই এক পার্টি হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে।
বাড়তি পুলিশ ফোর্স থাকলে এভাবে গুলিবিদ্ধ হতে হতো না। খুনের আসামির পাহারায় কেন দুজন পুলিশ? এবার প্রশ্ন তুললেন পাঞ্জিপাড়ার গুলিবিদ্ধ এসআই নীলকান্ত সরকারের মা। দুদিন আগে প্রিজন ভ্যানের 2 পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায় খুনের আসামি সাজ্জাক। এখন কি হবে না হবে বলতে পারছি না কিছু। আমি কি বলবো এখন? এইভাবে যুগলে পুলিশের এরকম হয় তাহলে কি হয়? মানুষের ভালো করতে গেছিল, তাহলে ওর গুলি হবে কেন? আরো 4-5 জন যদি থাকতো তাহলে তো এই ঘটনা ঘটতো না। ভালো কাজ করতে গিয়েই যদি এরকম হয় তাহলে মানুষের ভালো কি রাখবে? কোথায় পেলো? ওটা তো ওই মানে জেলে ছিল আসামি, তাহলে ওকে যে নিয়ে আসতেছে তাহলে বেশি ফোর্স কেন দিল না? পুলিশই আমাদেরকে মানে নিরাপত্তা দিবে, সেই পুলিশের উপর যদি এরকম চলে আর কিছু বলার। খুব খারাপ লাগছে, দুঃখজনক একটা ঘটনা। ওটাই তো দেখি তো আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এখন আমরা যে আছি এখানে কি নিরাপত্তা কি পাচ্ছি আমরা বলুন? মালদা তৃণমূল নেতা খুনের ঘটনা ইতিমধ্যে 4 দিন পার হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে মূল অভিযুক্ত কোথায়? এখনো তার টিকি ছোঁয়া যায়নি। বিহারে গা ঢাকা দিয়েছে কি মূল অভিযুক্ত?